2024-এর শাড়ি এখনো পর্যন্ত ভাঁজ ভাঙিনি, ধরিনি, দেখতেই পাচ্ছ বক্স ধরাই কিন্তু নয়, দেখাই। আর একটু দামি কিনে ফেলেছি তো। বাচ্চা বাচ্চা কই বাচ্চা বাচ্চা কে বাচ্চা? আমি তোমার বাচ্চা? এই যে বাচ্চা তোমার জন্য হিংসা করছে। বাহ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবদাস ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার, ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7:30। এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ পুরো ওয়ার্ড্রপ কিন্তু আজকে খালি করব। যা যা জামা কাপড় আছে, মানে আমার শাড়ি রয়েছে, সেগুলো সব শাড়িগুলো এখানে রাখবো। একটার পর একটা তোমাদের সেদিনকে বললাম, সব হুড়মুড় করে পড়ে যাচ্ছে। দেখো সব ভাঁজ খুলে খুলে কি অবস্থা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম ওখানে ছোট জায়গার মধ্যে শাড়িগুলো বেশ টাইট হয়ে থাকবে, আর শাড়িগুলো দেখতেও ভালো লাগবে। আর এখানে দেখো জাম হয়ে আছে শাড়িতে, দেখেছো? এই শাড়িগুলো তো এখানে রয়েছে, তো এগুলো দেখো সব সালোয়ার গুলো রয়েছে, সেগুলো এখানে রাখতে পারছে না, ভীষণ খারাপ। আমার মাথায় হাত, জানো, দেখো কিভাবে গুছাবো। গরমে যা প্রচন্ড গরম পড়েছে, তার মধ্যে যদি এগুলো এরকম নোংরা থাকে। দুটো ওয়ার্ড্রপ সব একই রকম হয়ে গেছে। বললাম সব গুছানো ছিল, কিন্তু হলে কি হবে, একটা শাড়ি নামাতে গেলে আর একটা হুড়মুড় করে পড়ে যাচ্ছে। মানে কটা শাড়ি রাখা যায় বলো তো একটা তাকের মধ্যে? এই অবস্থা। আমার তো পুরো মাথা ঘোরাচ্ছে। দিন কালকেরে গেছে, ওই জন্য না আমি কালকে তোমাদের সাথে কোনো রকম ব্লগ দিতে পারিনি। বুঝতেই পারছো, প্রথম দিন একটা জায়গায় গেলে আমাকে সেই সময়টা, সেই টাইমটাকে সেট করতে হবে, তারপরে কিন্তু ওকে সবকিছু আমি রেডি করে দিতে পারবো, তাই না? ভাত টাত সবকিছু রান্না করে সকাল সকাল 12টার মধ্যেও সমস্ত খাবার কিন্তু ওকে খাবারও নিয়ে যাচ্ছে, বুঝলে তো? ওই জন্য আমি সময়টা কালকে ঠিক করতে পারিনি যে কখন কি করব না করবো। ওই জন্য কালকে কোনো রকম ব্লগ তোমাদের দিতে পারিনি। তাই সকালবেলা আগে পুজোটা দিইনি। প্রচুর কাপড় আছে, এখন ওগুলো বার করতে গেলে তো পুরো দেখো ভিজে স্নান হয়ে গেছে পুরো। ছেলে রান্নাটা করে নেবো, 7:30 বেজে গেছে। এখন রান্নাঘরে সমস্ত মাছ টাছ বার করে রেখে এসেছি। ও রান্না করে টিফিন বক্স গুছিয়ে 12টার মধ্যে রেডি করে দিতে হয়, তো ওই জন্য বললাম কালকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো চলো এগুলো এসে করবো, ও বেরিয়ে গেলে তখন আর কোনো কাজ থাকবে না। তখন পুরো ওয়ার্ড্রপ গুলো গুছিয়ে সবে পুজো দিয়ে তারপরে এই আসলাম ঘরে তোমাদের সাথে। ভাবলাম না এখন থেকে ব্লগটা শুরু করা যাক। আর আজকে পুজো তোমাদের সাথে শেয়ার করলাম না। সেই ভোর 5টায় উঠেছি, যেরকম প্রত্যেকদিন উঠি। 5টায় উঠে ঘরের কাজ, পুজো, সমস্ত কিছু কিন্তু আমার 7টার মধ্যেই। এখান থেকে ভাঁজ করবো আর কোথা দিয়ে গুছাবো মাথায় কিছু আসছে না। প্রচন্ড গরম তো, মানে গরমের জ্বালায় আরো যেন মানে মাথা পুরো কাজই করছে না। মানে কাজ করতে যাওয়ার আগে ভাবতে হচ্ছে 10 বার যে করবো কি করবো না। প্রচুর শাড়ি। এখন চলো আগে রান্নার জোগাড় করি। আজকে কি কি রান্না করবো সেই দেখেছো। মশলা কিন্তু আমি এখনো ঢালার সময়ই পাইনি, জানো তো। এই দুদিন আর একটু কোমরটা একটু ব্যথা ছিল, দুদিন ধরে দাঁড়িয়ে একভাবে কাজ করতে পারছি না। তো চলো আজকে সমস্ত কাজগুলো। মাছও বার করে রেখেছি 2 রকমের। মশলার প্যাকেটগুলো যেগুলো রয়েছে, এবার সব মশলাগুলো মশলার জায়গায় ঢেলে রাখবো। রান্না করতে না খুবই অসুবিধা হচ্ছে। এক প্যাকেট খুলেছিলাম, সেখান থেকে কদিন রান্না করছিলাম, তাই একদম দেখতে ভালো লাগে না, জানো তো। হলুদ টলুদ গুলো একসাথে ঢেলে রাখবো। একটা প্যাকেটে মনে হচ্ছে ভরবে না। মশলার ডিব্বে কিন্তু আমার একদম ভরে গেছে। জিরে আর কালো জিরেটা না আমি 1 প্যাকেট করেই ঢাললাম, আবার শেষ হয়ে গেলে না, মানে এগুলো তো একটু কম লাগে রান্নায়, সেই জন্য একটু সোমবারের কাজেই লাগে। সেই জন্য যেগুলো রয়েছে, ধরো জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ, এগুলো সব 2 প্যাকেট করে নিই। একটা 2 চামচ রাখবো আমি, জানো তো। 1টা চামচে কিন্তু হবে না, কারণ যেটা দিয়ে হলুদ তুলবো সেটা লঙ্কার গুঁড়োর মধ্যে দিলে না দেখতে খুব বাজে। কিন্তু আমি
সব সময় 1 টাকার কাঁচা কয়েন কিন্তু এর ভেতরে রেখে দিই, কিন্তু কোনো জিনিসই ফাঁকা রাখতে নেই, 16 আনা দিয়ে রাখতে হয়। রান্নাঘরে বিশেষ করে অন্নপূর্ণার বাস, সেখানে কিন্তু এরকম 1 টাকার কয়েন এরকম রেখে দিয়ে তারপরে মশলাটা রাখি। ডিব্বাতে আমি সব সময় কিন্তু 1 টাকার কয়েন এইভাবে রেখে দিই। খুব টাইট হয়ে আটকে গেছে, আমি ভাবলাম চামচগুলো দিলে হয়তো আটকাবে না। এগুলো সব মেজে রাখলাম, সেদিনকে তো দেখলে এগুলো সব পরিষ্কার আছে উপর থেকে। আজ করি কাল করি বলে কাজগুলো কিন্তু অনেকটা দিন পিছিয়ে গেল, জানো তো। কি করবো বলো তো, গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে কাজগুলো করতে একদমই ইচ্ছা হচ্ছে না। সকালে হলে বলি রাতে করব, রাতে হলে বলি সকালে করব, এই করে কাজগুলো এতদিন পিছিয়ে গেছে। জানি নিজেকেই করতে হবে, কিন্তু কি করবো বলো, এত গরমে না রান্নাঘরে একদম দাঁড়ানো যায় না। রান্নাঘরে যদি একটা ছোট্ট ফ্যান লাগাতে পারতাম তাহলে হয়তো শান্তি করে কাজগুলো করতে পারতাম, সেরকম তো কোনো রকম ব্যবস্থা করা নেই। দেখি ভবিষ্যতে কি হয়, দেবনাথবাবুকে বলতে হবে একটা ফ্যানের ব্যবস্থা করতে, নাহলে রান্নাঘরে না প্রচণ্ড গরমের সময় কষ্ট হয়। তা দেখো সমস্ত মশলাগুলো কিন্তু আমি ঢেলে নিয়ে, এরকম কাঁচের যে মধু নিয়ে আসে না বাড়িতে, এই কাঁচের শিশিগুলো না আমি একদম ফেলি না, জানো তো। দেখো এগুলো ধুয়ে নিয়েছি। বাকি যে বাড়তি যে মশলাগুলো থাকে না, দেখো যেগুলো কৌটোর মধ্যে রাখলেও চলে, তখন কিন্তু এর মধ্যে রেখে দিলে জিনিসটাও কিন্তু ভালো থাকে। চলো এইটা ছাড়ানোর কিন্তু একটা তোমাদের টিপস তোমাদের সাথে শেয়ার করবো। দেখো হাত দিয়ে তুললে কিন্তু এই আঠাটা একদমই ছাড়াবে না। তো চলো আমি কিভাবে এটা সহজেই তুলে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। গ্যাসটা জ্বালিয়ে নিতে হবে, আর এগুলো মানে কাঁচের যে কন্টেনারটা, এটা এরকম করে হালকা করে আগুন একটু, এই দেখো একটু গরম করে নিয়েছি। খুব সহজেই কিন্তু এটা ছাড়িয়ে নিতে পারবে। মানে আগুনে হালকা করে একটুখানি শুধু দিয়ে দেয়, তাহলেই দেখবে সুন্দর ছাড়িয়ে গেছে। অনেক সময় কিছু রাখতে গেলে এরকম কাগজের লেবেল লাগানো হলো না, দেখতে জিনিসটা ভালো লাগে না। পুরো ফাঁকা রান্নাঘরে কিন্তু এই ছোট ছোট টিপস গুলো কিন্তু আমাদের ভীষণ কাজে আসে, তাই একদম পরিষ্কার হয়ে গেছে। বাবু 12টার মধ্যে বেরোচ্ছে বলে আমার কিন্তু একদিকে সুবিধা হয়েছে, আরেকদিকে সকালে একটু চাপ হয়ে গেছে। সকাল সকাল রান্নাটা হয়ে গেলে বাদ বাকি কাজগুলো আমি 12টার পর থেকে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে করে নিতে পারবো। এই শিশিগুলোর মধ্যে সমস্ত মশলা কিন্তু আমি ঢেলে রাখবো। এগুলো সব আমার বেশি যে মশলাগুলো থাকে সেগুলো। দেখো বাদ বাকি যে এক্সট্রা প্যাকেটের মশলাগুলো ছিল সেইগুলো কিন্তু আমার এই কাঁচের কন্টেনারে করে একদম রেখে দেবো। এইগুলো কিন্তু একদমই নিরামিষ, জানো তো। কেন এইগুলো দিয়ে তো আমি রান্না করি না, রান্না করি তো যা মশলা নিচে রাখি মশলার ডিব্বের মধ্যে গুছিয়ে সেইগুলোর মধ্যে রেখেছি। আর এগুলো সব একদম 2-3 প্যাকেট করে যতটা ধরেছে ততটাই কিন্তু আমি এর মধ্যে ভরে রেখে দিয়েছি। আর প্যাকেটগুলো কিছু হলুদ রয়েছে সেগুলো থাক। তা দেখো সমস্ত মশলা কিন্তু আমি ঢেলে নিয়েছি, আর একটা কন্টেনারের মধ্যে আমি গরম মশলা রেখে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি। তা দেখো সব কিন্তু আমার কিন্তু রান্নাঘরের অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। আর বেশ ভালোও লাগছে আজকে, জানো তো। এতগুলো কাজ মানে পড়েছিল করব করে আজকে করে নিতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে, আর ভীষণ হালকা। দেখো সমস্ত মশলা যা যা মানে বাকি ছিল কাজ আমার এতদিন পড়েছিল, সেই সব কাজ কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি। দেখো সমস্ত মশলা কিন্তু আমি ঢেলে রেখেছি। আর এই যে প্যাকেটগুলো ছিল শুধু এর মধ্যে কিন্তু হলুদ রয়েছে, হলুদটা আমি আর ঢাললাম না, কেন হলুদটা এখন আর লাগবে না। আর এরকম ছোট কন্টেনার নেই, জানো তো। আছে এই কাঁচের কন্টেনারগুলো আছে, কিন্তু ঢাললাম না। এই যে মশলাগুলো ছিল সব ঢেলে দিয়েছি, মানে এখানে তো 2 প্যাকেট করে ঢেলেছি, আবার এখানে যে অনেকটাই এগিয়ে গেল। আর এগুলো গুছানো থাকলে রান্নাঘরে, জানো তো, আমাদের মতন হাউস ওয়াইফদের অনেকটা কাজ কিন্তু সহজ হয়ে যায়। আর এই বিশেষ করে তো এই মশলার ডিব্বে যদি মশলা ভরা থাকে না, তাহলে আমাদের রান্না ছিল একদমই টেনশন হয় না। এই কদিন ধরে আমার যা অসুবিধা হচ্ছিল, ওই প্যাকেট থেকে রান্না করতে আমি একদম পছন্দ করি না, কিন্তু কি করবো, ওই যে 2 দিন একটু বললাম যে একটু অসুবিধা ছিল, ওই জন্য ঢালতে পারিনি। আর আগের মশলার ডিব্বের মধ্যে কিছু মশলা ছিল, সেই জন্য সেগুলো শেষ করতে হলো বলে কাজগুলো পড়েছিল। তো দেখো সব রেডি হয়ে গেছে। বাবুর আর আমার কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম না, সেরকম কিছু বানাইনি তো সেই জন্য।
কাল রাতের যে আটা রুটি ছিল 3 পিস ছিল, সেই 3 পিস বাবু বললো মা আমাকে রোলের মতন বানিয়ে দাও, তাই ডিম দিয়ে করে দিয়েছি। ও 2টো খেয়ে নিয়েছে, আমি একটা খেয়ে নিয়েছি। তারপর রান্নাঘরে যে কাজগুলো ছিল ভাবলাম রান্নাটা একটু পরে বসাই, এই কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্না করবো। তা দেখো সমস্ত মশলা কিন্তু আমি জায়গার জিনিস জায়গায় একদম গুছিয়ে রেখেছি। তা চলো রান্না বসা। তো দেখো এইখানে কিন্তু এই যে চা, চিনি, তেল টেলগুলো সব এখানে রেখেছি। রান্না করবো, এখানে সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে চিংড়ি মাছ, এখানে রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। বানাবো হচ্ছে চিংড়ি মাছ আর রসুন দিয়ে, এই যে ঝিঙের একটু হালকা করে একটু ঝোল বানাবো। আর মাছটা রান্না করব কি দিয়ে এখনো ভেবে উঠতে পারিনি। তা চলো ঝিঙের রান্নাটা আগে শুরু করি, কেন 11টা বেজে গেছে, ছেলে আবার ভাত নিয়ে বেরোবে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে দেবো একটুখানি কালো জিরে, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, সেটা দিয়ে দেবো। কালো জিরে কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দেবো, একটু চিলি ফ্লেক্স, সব কিছু ভালো করে নেড়ে নেব। এখানে আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো, কিন্তু গুঁড়ো লঙ্কা না দিলে না বেশি খেতে ভালো লাগে। চিংড়ি মাছটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার ঝিঙে আর 4টে মতন পটল ছিল সেগুলো দিয়ে দিয়েছি। মানে গরমের সময় না সবজি বেশি দিন ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যায়, ওই জন্য দিয়ে দিলাম। ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারে, গরমে কিন্তু খেতেও ভালো লাগবে। আর চিংড়ি মাছের গন্ধ থাকলে তো সব তরকারি এমনিতেই স্বাদ হয় বেশি। তা দেখো ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তা চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়ির কাঁটা এখন 12টা 5 হয়েছে, আর আমার কিন্তু রান্না বান্না একদম হয়ে গেছে। এই যে ভাত, ছেলের টিফিন গুছিয়েও দিয়েছি, আর তরকারি ওকেও দিয়েছি না, এক্ষুনি টিফিন গাড়িতে করে সব মাছ কিন্তু সব একদম এঁটো কাটা গুছিয়ে বাসন টাসন মেজে রেখে দিয়েছি। এবার ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিলে ব্যাস হয় আর কি। দেখেই তো এবার কান্না লাগছে, বুঝলে? কত শাড়ি দেখো ভাঁজ করতে হবে আমাকে এখন। এই শাড়িটা পরশু দিন তার আগের দিনকে ফলস পার পিকো করে নিয়েছি। শাড়িটা কিন্তু আমি ব্লাউজ পিস কাটাইনি আর বানানো হয়নি। ব্লাউজ পিস কাটলে না শাড়িটা অনেক ছোট হয়ে যায়, শাড়ি একটু বড় থাকলে দেখবে পরতে কিন্তু বেশ ভালো লাগে। যে কোনো একটা কালার দিয়ে কিন্তু ব্লাউজটা শাড়িটা পরলে ভীষণ ভালো লাগবে। সি গ্রিন দিয়েও পরা যাবে আর হলুদ দিয়েও পরলেও ভালো লাগবে। ওই জন্য কিনলাম না, ব্লাউজ আমি কিনে নেবো, বানাবো। শাড়িটা একদম বড় থাকলে দেখবে একদম সুন্দর করে কুচি গিলেও অনেকটা পরে, আর আঁচলটা একটু বড় করে পরা যায়। এটা লক্ষ্মী পুজোর দিনকে দেখা দেবো আমাকে এনে দিয়েছিল এবছর। চলো শাড়িগুলো এক এক করে ভাঁজ করে নিই। বুদ্ধ পূর্ণিমার পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা কিন্তু অনেকেই ভালোবাসা দিয়েছো আর ভালো ভালো কমেন্টও করেছো। বেশিরভাগ চেষ্টা করেছি তোমাদের কমেন্টের সাথে সাথে রিপ্লাই দেওয়া, কিন্তু কিছু জনের দিতে পারিনি। তা আমি কিছু এখন কমেন্টে তোমাদের রিপ্লাই দিতে চাই। সবসময় তো সব কথা তোমাদের আগেও বলেছি যে কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া যায় না। বুদ্ধ পূর্ণিমার দিনকে মা লক্ষ্মীর স্নান অভিষেক ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানেই কিন্তু এক বোন আমাকে কমেন্ট করেছে। সেই বোনের নাম হচ্ছে অনুরাধা ব্যানার্জি। মাঝের মধ্যেই কিন্তু বোন আমাকে কমেন্ট করে। সেই বোনের একটু আপত্তি আছে মা লক্ষ্মীর স্নান অভিষেক ভিডিওটা দেখিয়েছি বলে, বলেছে যে অনেক মন্দিরে কিন্তু স্নান অভিষেক করানোর সময় দরজা দিয়ে করে, কিন্তু আমি কিন্তু ইউটিউবে অনেকবার দেখেছি সব ঠাকুরের কিন্তু স্নান অভিষেক ভিডিওটা শেয়ার করতে সবার সাথে, আমি সেই ভেবেই কিন্তু করেছি। আর বেশিরভাগ সময় কিন্তু বৃহস্পতিবারের পুজো, যে কোনো অকেশনে মা লক্ষ্মীর যখন বিশেষভাবে স্নান অভিষেক করে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগে, অনেকের আবার ভালো লাগে না। কিন্তু ইউটিউবে দেখেছি যে মায়াপুরে যখন রাধা গোবিন্দকে স্নান অভিষেক করায় তোমার জন্মাষ্টমীর দিনকে, পূর্ণিমার দিনকে, রাখি পূর্ণিমাতে, তখন কিন্তু সবার সাথে সেটা শেয়ার করে, ফুল অভিষেক করে। আমি তো ওখানেই দেখেই শিখেছি, জানো তো, যে আমার মা লক্ষ্মীকে তাহলে স্নান অভিষেক করানোর সময় সবার সাথে শেয়ার করবো। কিন্তু তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমি আর স্নান অভিষেক ভিডিওটা শেয়ার করব না। এমনি নর্মাল যেরকম পুজো শেয়ার করি সেরকম। কিন্তু আর কেউ কিন্তু আমাকে কমেন্ট করেনি, তো সেই জন্য। তা আশা করি বোন তোমাকে আমি ঠিকঠাক করে রিপ্লাই দিতে পেরেছি, তোমার ভালো লেগেছে। তা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তা দেখো আমি কিন্তু যে কাজগুলো করতে এসেছি, শাড়িগুলো কিন্তু এক এক করে যেরকম ভাঁজ করা ছিল আমি কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে নিলাম। এই একটা ঢাকাই দেখো, ব্ল্যাক আর ব্লুর মধ্যে, দারুণ না শাড়িটা? এগুলো 2-4 বছর হয়ে গেছে শাড়িগুলো। মানে যে বছর নিয়েছি সে বছর 3টে না 2টো একসাথে ঢাকাই নিয়েছিলাম। এটা নিয়েছি আর হচ্ছে এইটা। আমরা যেই বছর এখানে এসেছি সেই বছর দুর্গাপুজোতে এই দুটো ঢাকাই একসাথে নিয়েছিলাম। এই একটা, এটা আমার ভীষণ পছন্দ, কালো আর
নীলের মধ্যে। তোমাদের কেমন লাগলো ঢাকাই শাড়িটা, এই কালো আর ব্লুর মধ্যে কালারটা কমেন্ট করে কিন্তু জানিও। আগের বছর যে শাড়িটা নিয়েছি সেই শাড়িটা কিন্তু আমি এখনো হাতই দিইনি, তোমাদের সাথে আজকে শেয়ার করবো শাড়িটা। অনেকদিন মানে দুর্গাপুজোর সময় দেখিয়েছিলাম, তোমরা সেই ব্লগটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে, আর যদি না দেখে থাকো আজকে তোমাদের দেখাবো শাড়িটা। কি দারুণ শাড়ি, কিন্তু এখনো পরিনি, একটু দাম বেশি তো, আর একটু দামি দেখেই নেওয়া হয়েছে শাড়িটা। ওটা কেরালা সিল্ক বলেছিল আমাকে কালী। এই কটা শাড়ি এখন সবে ভাঁজ করে উঠেছি, এখনো প্রচুর রয়েছে, এখন আর ভালো লাগছে না ভাঁজ করতে। এই দেখ এখানে সব কটনগুলো রয়েছে, এইগুলো তো দুটো নতুন রয়েছে, ফলস পার লাগিয়ে নিয়ে এসেছি, ফলস পার পিকো সব হয়ে গেছে, ব্লাউজগুলো তো বানাতে দিয়ে এসেছি তার দিতে পুজো দেওয়ার জন্য সেই কটনের শাড়িগুলো। তবে লোকজন আসলে একটু পরতে পারবে গরমের মধ্যে, বাড়িতে কেউ আসলে। আর এখানে দেখো সব ঢাকাই আছে, আর হ্যান্ডলুম কটা রেখেছি, এখানে সব কটা হ্যান্ডলুম রয়েছে, হ্যান্ডলুমের ওই। আর এইগুলো হচ্ছে সব ঢাকাই, এখনো রয়েছে ওয়ার্ড্রপের ভেতরে। চলো ওই মধ্যে গুছিয়ে নিই। অল্প কিছু শাড়ি আমি ভাঁজ করে নিয়েছি, আর বেশি ভাঁজ করতে পারবো না, ভীষণ গরমও লাগছে আর বেলাও হয়ে গেছে জানো তো অনেকটা। আর সবগুলো যদি এখন ভাঁজ করতে যাই না পুরো বিকাল হয়ে যাবে, কেন একবার আমি করতে গিয়ে বুঝে গেছি পুরো সকাল 11টা-12টা থেকে শুরু করেছিলাম, সেই বিকাল 5টা বেজে গেছিলো স্নান করতে। ওই জন্য ভাবছি আজকে শুধু ঢাকাই জামদানি যেগুলো ভাঁজ করেছি সেগুলোই শুধু শোকেসের মধ্যে রেখে দেবো, বাদ বাকি আরেকদিনকে বেড কাভার যেগুলো রাখবো বলেছিলাম, বেড কাভারগুলো আর বালিশের ওয়ার সেগুলো নিচে রেখে দেবো আরেকদিন। মানে ভাগে ভাগে করে না কাজগুলো করতে হবে, নইলে একদিনে করতে গেলে না একটা একা পক্ষে চাপ হয়ে যায়, কেন সবগুলো কাজ তো আমাকে ম্যানেজ করে করতে হবে, সেই জন্য। তো অনেক দিন পড়ে থাকা কাজগুলো আজকে গুছিয়ে করে নিতে পেরে না ভীষণ ভালোও লাগছে আর ভীষণ হালকাও লাগছে জানো তো। শাড়িগুলো ভাঁজ করেছিলাম সেগুলো জায়গার জিনিস তো জায়গায় গুছিয়ে নিয়েছি, তারপরে খাটের মধ্যে সমস্ত শাড়ি ঢেলেছিলাম, তার মধ্যে কিন্তু এই শাড়িটা ছিল, এইটা সেই সময় ভাঁজ করতে পারিনি, তাই জন্য এখন ভাঁজ করে নিজের গায়ের সাথে একটু লাগিয়ে নিলাম বলতে পারো। এটা আমার এত পছন্দের এত প্রিয় শাড়ি একটা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। সব গয়না সব শাড়ি একদিকে, এই শাড়িটা আমার হচ্ছে একদিকে জানো তো। যখনই সময় পাই তখন এটা বার করে অন্তত পরতে না পারি কিন্তু একবার দেখে নিয়ে রাখিয়ে, সেইবার পুজো দিতে গিয়ে কিন্তু একবার পরেছি, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমার জীবনের প্রথম দামি শাড়ি বলতে কিন্তু এই একটাই শাড়ি জানো তো, দেবনাথবাবু খুব কষ্ট করে আমাকে কিনে দিয়েছিল বঞ্জির বিয়েতে। বঞ্জির বিয়েতে পরার জন্য আমার কাছে একটাও শাড়ি ছিল না, তখন এই শাড়িটা আর একটা শাড়ি কিনে দিয়েছিল, এই জন্য এই শাড়িটা সবার থেকে কিন্তু আমার স্পেশাল জানো। তোমাদের বললাম না যে একটা শাড়ি কেনা রয়েছে, সেটা এখনো ভাঙেনি, ওটা ভীষণ পছন্দের একটা শাড়ি বলতে পারো। সে দেবনাথবাবু আগের বছর দুর্গাপুজোতে কিনে দিয়েছে, 2024-এর শাড়ি, এখনো পর্যন্ত ভাঁজ ভাঙিনি, ধরিনি, দেখতেই পাচ্ছ বক্স ধরাই কিন্তু রয়েছে। মানে প্রিয় শাড়ি না, মানে খুব পছন্দের জিনিসও না, সেটা জিনিসটা হাত দিতে ইচ্ছা করে। এমনি কিন্তু নতুন শাড়ি কিনলে আমি কিন্তু সব সময় মানে পরে ফেলার চেষ্টা করি, মানে তুলে রাখা একদম পছন্দ হয় না, কিন্তু এই শাড়িটা আমি একদমই ধরিনি, সেইভাবেই রয়েছে, তোমাদের দেখাই। আর একটু দামি কিনে ফেলেছি তো, দেবনাথবাবু কিংবা দোকানে গেলে না যেটা পছন্দ সেটাই দিতে চাই, কিন্তু যখন আমি আমার মানে রুচিবোধটা তোমাদেরকে একটু বলি, একটা শাড়ি 10,000 টাকা দিয়ে না কিনে সেই টাকার মধ্যে আমি 3টে বা 5টা শাড়ি কিনবো, আমি 5 রকম ভাবে পরতে পারবো। আর দেবনাথবাবু সেটা না, যেটা ভালো লাগবে দামি হোক আর যাই হোক সেটা কিন্তু আমাকে দেওয়ার চেষ্টা করে। আমার ওই জন্য একটুখানি গায়ের মেয়েরা বুঝতেই তো পারছো, আমাদের মতো হাউস ওয়াইফরা একটু কিপটেও বলতে পারো, সেটা সংসারের ভালোর জন্য, তাই না বলো? এই যে চলো দেখো, এটা যেরকমকার ভাত সেরকমই রয়েছে, আমি এখন হাতেই দিইনি জানো। পুরো শাড়িটা মানে প্লেনের মধ্যে এরকম তোমার পারে ডিজাইন করা আছে, এটা আঁচল দেখতে পাচ্ছ, আর পুরো শাড়িটাই কিন্তু এরকম এক কালারের মধ্যে। শাড়িটার নাম আমি ঠিকঠাক বললাম কিনা কমেন্ট করে কিন্তু জানিও, আর শাড়িটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আমি এখানে ব্লাউজ বানাইনি জানো, শাড়িটা কিরকম বড় হবে নাকি না হবে সেই জন্য আমি ব্লাউজটা বানাইনি। ব্লাউজ বানালে তো ভালো লাগবে অবশ্যই শাড়িটার সাথে, কিন্তু শাড়ি ছোট হয়ে গেলে তো পুজো ঠাকুর দেখতে তো সালোয়ার চুড়িদার পরেই চলে যাই, বাইকে করে যেতে হয় তো, শাড়ি পর ভালো লাগে না। শাড়িটার দাম তোমাদের বললাম না, তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু আগে দামটা বলাটা ঠিক না। ছোটখাটো জিনিসটা ব্যাপারটা আলাদা, কিন্তু খুব একটা দামি না, মোটামুটি আমার কাছে দামি, অনেকের কাছে এটা কোনো ব্যাপারই না। চলো যেদিন করবো সেদিন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো।
কিন্তু র্যাকের মধ্যে আমি শাড়ি একদম ঠেসে ঠেসে রেখে দিয়েছি। ঠেসে ঠেসে মানে কি বলতো, একদম নর্মাল ভাবেই রয়েছে, কিন্তু অনেকগুলো করে শাড়ি এঁটেছে। যেন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আন্টি এখানে কিন্তু বেড কাভার রাখতে পারো, তুমি তোমার পছন্দ মতন জিনিস রেখো। তা শাড়িগুলো ওখানে এমন ভাবে রেখেছি না, সব পড়ে যাচ্ছিল জানো তো। তাই ভাবলাম এখানে কিছু শাড়ি রাখি, আর নিচে বেড কাভার, বালিশের কাভার, সমস্ত কিছু কিন্তু কোল বালিশের কাভার, এগুলো আলাদা আলাদা করে এখানে রাখলে। দেখো কাজগুলো কিন্তু আমি অনেকটাই গুছিয়ে নিয়েছি। এবার না ওয়ার্ড্রপের কাজগুলো শুরু করতে হবে। দেবনাথবাবু আসলেই ওর সাথে কথা বলতে হবে, একটা মিস্ত্রির সাথে কথা বলতে। ওয়ার্ড্রপটা না ঠিক করে না জামা কাপড় রাখতে আমার ভীষণই অসুবিধা হয়। তোমাদের কেমন লাগলো সবকিছু মিলিয়ে মিশিয়ে কমেন্ট করে কিন্তু জানিও। আর দেখো দেবনাথবাবুর কিন্তু আসারও সময় হয়ে গেছে, আর ঘড়ির কাঁটাতে বাজে এখন 1:30। তা চলো তোমাদের সাথে আসছে, দাঁড়াও। বাচ্চা বাচ্চা কই বাচ্চা? বাচ্চা কে বাচ্চা? আমি তোমার বাচ্চা? এই যে বাচ্চা তোমার জন্য হিংসা করছে। বাবা না, তবু কিছু আনুক আর না আনুক, আমার পছন্দের আমটা কিন্তু নিয়ে আসে বছরে। কি বাইরে কি গরম। এবার হিমসাগর তুলেছো? হ্যাঁ, ভীষণ উঠে গেছে অনেকদিন আগে, যেমন ভালো হয়েছে। কথায় কথায় শাড়িটা দেখাতেই তোমাদের ভুলে গেছি, এটাও একটা নতুন শাড়ি রয়েছে জানো তো। তা সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।